আমি বলছিলাম ওবায়দুল কাদেরের সেই ভার্চুয়াল মিটিং এর বৈঠক নিয়ে, সেটি নিয়ে একটা বেশ আলোচনা হচ্ছে। কারণ সাধারণভাবে আমরা আপনাদের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাকে কখনো আপনাদের মহলে বা আপনাদের নেতাকর্মীদের মধ্য থেকে সবসময় প্রশংসাই করতে দেখি, কখনো প্রশ্ন, তার কোনো সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে দেখি নাই। কিন্তু মনে হলো সেদিন ওবায়দুল কাদের সেই ভার্চুয়াল মিটিংয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তার সিদ্ধান্তকে, তার দূরদর্শিতাকে, যে কিভাবে সেনাপ্রধান রাষ্ট্রপতির সেই নিয়োগ নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। আসলে দলের মধ্যেও কি একটা নিজেদের মধ্যে অনাস্থা এরকম একটা তৈরি হয়ে গেছে, বা নেত্রীর প্রতি কোথাও থেকে অনাস্থা এরকম কিছু তৈরি হয়েছে? এটা তো সর্বোচ্চ পর্যায়ের কথা বলছি। এছাড়াও দেখেন আপনাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে নিজেদের মধ্যে সবসময় একজন আরেকজনকে দায়ী করা, একদম চরম রকমের আক্রমণ করা। আপনাদের নেতাকর্মীরাও অনেক সময় টকশোতে কথা বলতে, আমার সাথে যখন কথা হয়, যখন অ্যাপ্রোচ করি কথা বলবার জন্য, অনেকে বলতে চান না, বলেন যে না, নেতাকর্মীরা নিজেরাই নিজেদের পেছনে লেগে আছেন। আসলে এটাও কি আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, নিজেদের দলের মধ্যে কোন্দল, অনাস্থা? আমাদের দলের ভিতরে কোনো কোন্দল নাই, কোনো অনাস্থা নাই। হ্যাঁ, সমালোচনা আছে, অস্বীকার করবো না, সমালোচনা আছে, কিন্তু সমালোচনা আমাকে নিয়ে, সমালোচনা আমরা যারা কেন্দ্রীয় নেতা আমাদেরকে নিয়ে, আমরা যারা মন্ত্রী এমপি ছিলাম আমাদেরকে। আমাদের নেতা কর্মীরা কিন্তু বঙ্গবন্ধুর তনয়কে নিয়ে সমালোচনা করে। কিন্তু এই যে চ্যালেঞ্জ, মানে প্রশ্নবিদ্ধ করলেন তার সিদ্ধান্তকে, আমি 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 আপনার বলি, আমাদের নেতা কর্মীরা কখনো তারা বঙ্গবন্ধুর তনয়কে নিয়ে সমালোচনা করেন। আজকে আমাদের নেতা কর্মীরা মৃত্যুর মুখে দাঁড়াচ্ছেন, মিছিলে বের হলে সে লাশ হয়ে ফিরে আসতে পারে, তারপরও সে মিছিলে যাচ্ছে, স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, দেশ বাঁচবে। আমাদের নেতাকর্মীরা সমালোচনা করেন আমার মতো যারা কেন্দ্রীয় নেতা, বা আমার যারা এমপি মন্ত্রী, আমরা যারা জেলার দায়িত্ব পালন করছি বিভিন্ন সময় নির্বাচিত পদে, তাদের সমালোচনা করেন। কিন্তু দল ঐক্যবদ্ধ, অতীতের চাইতে দল এখন আরো আপনি ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে কিভাবে দেখবেন, যেখানে তিনি শেখ হাসিনার মানে সিদ্ধান্তের কে প্রশ্নবিদ্ধ করছেন, যে সেটিকে আপনি কিভাবে? জনাব ওবায়দুল কাদের কি বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার দুঃখিত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে? আমার মনে হয় চ্যালেঞ্জ না, তিনি আসলে মানে সেটির সমালোচনা করছেন যে তিনি সেনাপ্রধান রাষ্ট্রপতিকে নির্বাচন করেছেন, তারা বিশ্বাসঘাতক, তাদের আশা নিয়ে নির্বাচন করেছেন। তার বক্তব্যে সরাসরি মানে এই ইঙ্গিত, এবং সবগুলো গণমাধ্যম, আমি মনে করি বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা দল পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে এই পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তার দূরদর্শী নেতৃত্ব প্রমাণিত হয়েছে। এখন জনাব ওবায়দুল কাদের উনি কোন প্রেক্ষাপটে কি বলেছেন, উনাকে প্রশ্ন করলে উনি এই ব্যাখ্যাটা দিতে পারেন না, সেটা উনি ব্যাখ্যা, আমি মনে করি উনি ব্যাখ্যা দিতে পারেন উনি কি কারণে এই প্রশ্ন করেছেন। কারণ উনি যদি এই প্রশ্ন করে থাকেন, এটা করা আমি মনে করি ঠিক হয় না। কারণ জননেত্রী শেখ হাসিনা কোনো একক সিদ্ধান্ত নেন না, ওনার প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে যদি মন্ত্রী পরিষদের কথা বলেন, মন্ত্রী পরিষদের সাথে আলোচনা করে নেন, আর যদি দলীয় কোনো সিদ্ধান্ত নেন, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেন, সেটা দলের নির্বাহী কমিটির সভা ডেকে উনি সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তা আমি মনে করি যদি জননেত্রী শেখ হাসিনা কোনো তার সিদ্ধান্ত কোনো ভুল হয়ে থাকে, সে তার জন্য কিন্তু দায়ী আমিও দায়ী। আমি কিন্তু আপনি বারবার দায়টা নেন, মানে এর আগেও নিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের দায়, আপনি নিজে দায়ী বলেন, কিন্তু এই যে দায়ী যারা, তাদের বিরুদ্ধে কোথাও থেকেই কোনো রকম ব্যবস্থা হলো না, বা কাউকে চিহ্নিতও করা হলো না যে এরা দায়ী, এদের কারণে দল এমন বিপর্যয়, মানে আপনাদের নেতৃত্বেই তো দল এমন বিপর্যয় পড়লো, কাউকে চিহ্নিত করা হয় না, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে আপনাদের সাধারণ বা তৃণমূলের নেতাকর্মী বলি বা জনগণ বলি, ওই একই ফর্মের দলের উপর কেন আস্থা রাখবে আবার? আপনার এই প্রশ্নটাকে আমি ডিফার করি। দল নেতৃত্বের কারণে বিপর্যয় পড়েন নেই, দল বিপর্যয় পড়েছেন, দেশ বিপর্যয় পড়েছেন রাজনৈতিক কারণে, ভূ রাজনীতির কারণে। শেখ হাসিনা যদি দেশের স্বার্থ চিন্তা না করে, মানুষের স্বার্থ চিন্তা না করে যদি আপোষ করতেন, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন। মানে জনগণের শক্তিতে আপনারা ক্ষমতায় থাকতে পারতেন না, আপোষ করলেই ক্ষমতায় থাকতে পারতেন। আমি জনগণের কথা চিন্তা না করে, দেশের কথা চিন্তা না করে যদি শেখ হাসিনা কোনো শক্তির সাথে আপোষ করতেন বঙ্গবন্ধুর তনয়, তাহলে ক্ষমতায় থাকতেন, দলও বিপর্যয় পড়তেন না। আমি মনে করি আজকে এই বিপর্যয় আওয়ামী লীগের বিপর্যয় না, আজকে এটা দেশের বিপর্যয়, এবং এটা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা 5ই আগস্টের আগে শেখ হাসিনা বলেছেন, আমরা বিশ্বাস করি নাই, কিন্তু 5ই আগস্টের পর যারা বিশ্বাস করেন নাই তারাই বলছেন
শেখ হাসিনা ঠিক, আমরা ভুল। তাহলে তখন জনগণের সাথে থেকে বা জনগণের কথা চিন্তা করে আপনাদেরকে এই অবস্থায় পড়তে হলো, এখন আবার জনগণকেই আপনারা কি করে কৌশল করছেন, নাকি আপনারা এখন আপোষ করেই আবার ফিরতে চাচ্ছেন? তখন যেটা বুঝতে পারেন নাই এখন বুঝতে আমরা পেরেছেন। জনগণের উপর ভর করে ফিরতে চাচ্ছি, আমরা কারোর সাথে আপোষ করে নয়। অতীতে আমরা জনগণের জন্য কিন্তু জনগণের আমরা উপর ভর করতে আপোষ টিকতে করি নাই। পারেন নাই, আপোষ না করে আপনার না বক্তব্য। না আমরা বলছি, না না আমরা জনগণের সাথে আপোষ করি নেই, জনগণের প্রশ্নে আপোষ করি নেই। জনগণ আমাদের সাথে ছিল, কিন্তু জনগণকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু সেই জনগণ বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা আমাদের কারণে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। জনগণ আজকে বুঝতে পেরেছে দেশের কারণে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চলে যেতেছে, দেশের স্বার্থ রক্ষার কারণে। এই কারণে জনগণ বুঝতে পেরেছেন, এই কারণে জনগণ এখন বলে শেখ হাসিনা ঠিক। আপনারা মানে এটাকে আপনাদের একটা আত্মতুষ্টি কিনা জনগণ বুঝতে পেরেছে? জনগণটা যে কে এতদিন ধরে মানে কথা বলতে বলতে নেতাদের সাথে বুঝি না, মানে আমাদের বিএনপিও বলে আমরা জনগণ আমাদের সাথে, জামাতও বলে জনগণ আন্দোলনে নামবে তাদের কথায়, সবাই শারমিন, জনগণ। আমি আপনার শারমিন, আমি বলে এটা আমাদের আত্মতুচ্ছির বিষয় নয়। এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তব অবস্থা। আপনার নিশ্চয়ই তৃণমূল পর্যন্ত যোগাযোগ আছে, গ্রাম পর্যন্ত যোগাযোগ আছে। আপনি গ্রামের একজন কৃষককে ফোন করে এখন একটা জিজ্ঞান বলবে, মা আগের সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। ওরা শেখ হাসিনা বলেন, হাসিনার সময় ভালো ছিলাম, এটা কিন্তু বলবে। আপনি এখনই ফোন করে জিজ্ঞেন। আমি মনে করি জনগণ বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা আমাদের কারণে ক্ষমতা ছেড়ে চলে যেতেছে, আমাদের স্বার্থে। এই কারণে আমরা বলি যে হ্যাঁ, আপনি যেটা বলেন যে আমাদের হয়তো আমরা যারা নেতা বা নেতৃত্ব দিয়েছি আমাদের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু পতন কিন্তু এই শুধু আমাদের ভুলের কারণে হয়নি। বা আওয়ামী লীগের আমলে আপনি বলবেন যে দুর্নীতি হয়েছে বা নিয়ন্ত্রিত হয়েছে, এইগুলো বলবেন আপনারা, বা নির্বাচন সকল দলের অংশগ্রহণের এইটা বলবেন, এটা বলতে পারে। কিন্তু 5ই আগস্ট কিন্তু এই কারণে সৃষ্টি ভূ হয়নি। রাজনীতির কারণে সৃষ্টি হয়েছে বলেছেন, এখন সেই ভূ রাজনীতি সামলাতে আপনারা কি করছেন? ওই ভূ রাজনীতির কারণে জনগণকে আমাদের বিরুদ্ধে তখন খেপিয়ে তুলেছিলেন। আজকে জনগণ উপলব্ধি করছে, আজকে জনগণ বুঝতে পেরেছেন। এই জনগণের উপর ভর করে আমরা কোনো ভূ রাজনীতি, কারণ আমরা জনগণের বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হলে বন্ধু খুব কম পাওয়া যাবে। 71 সালে বন্ধু খুব কম পাওয়া গিয়েছিল। একমাত্র প্রতিবেশী দেশ ভারত 71 সালে দাঁড়িয়েছিলেন, তাদের 17,000 সৈন্য জীবন দিয়েছিলেন, 1 কোটি লোককে আশ্রয় দিয়েছিলেন, তারা দাঁড়িয়েছিলেন। আর কিন্তু কেউ দাঁড়ায়নি। আবার বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হলে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে এই জনগণকে নিয়েই বঙ্গবন্ধু তনয়া জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশকে আবার পুনর্গঠন করবেন, জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন। কিন্তু এই আন্তর্জাতিক অঙ্গনে বা আবারও সেই ভূ রাজনীতি কথাটা যদি আসে, আপনাদের পাশে কি কেউ আছে? মানে ভারত একরকম খুব শক্তভাবেই আপনাদের পাশে ছিল সব সময়, তারপরে দেখা গেল যে খুব তারা বিএনপি সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের অনেক একটা প্রচেষ্টা, কিন্তু সম্প্রতি আবার সেই প্রচেষ্টা একটু বিঘ্ন ঘটছে বলেই মনে হয়। ভারত কি আপনাদের সাথে আগের মতোই আছে? আর কোনো দেশ বা আন্তর্জাতিক শক্তি কি আপনাদের সাথে আছে? আগে হচ্ছে জনগণকে সাথে রাখতে হবে। জনগণ তারপর? সাথে থাকলে সবাই থাকবে। জনগণ সাথে থাকলে সবাই সাথে থাকবে। এবং আমরা মনে করি বঙ্গবন্ধু তনয়া তার দক্ষতা এবং তার পার্সোনাল ডিপ্লোমেসির মধ্যে দিয়েই তিনি যে কথা বলেছেন যে জনগণের শক্তিতে বলিয়ান হয়ে তিনি দেশে ফিরবেন এবং গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, আপনার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য, একটু উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তিনি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে দেশে ফিরবেন। জি, তিনটা মানে নির্বাচন পরপর তিনটা নির্বাচনে ভোটাধিকারের তোয়াক্কা না করেই নির্বাচন করে ফেলে এখন আপনারা যদি বলেন ভোটের অধিকার ফেরানোর জন্য আনবেন, আপনাদের আমি আপনার বলি 3টে নির্বাচন আমরা 14 নির্বাচনে বিরোধী দলকে আনার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, বলতে পারেন ওই নির্বাচনে বিরোধী দল আসে নাই, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা 151 জন নির্বাচিত হয়েছে। কিন্তু আপনি নিজে তো সাক্ষী যে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিজে ফোন করেছিলেন, আসেন আমরা আলোচনার টেবিলে বসি।
পরে আরেকটি নির্বাচন। নির্বাচন হবার কথা ছিল, আপনি সেটি হয় হ্যাঁ, তারপর 18 নির্বাচনে আপনি বিএনপি অংশগ্রহণ করেছেন। আপনারা বলতে পারেন সেই নির্বাচন বিতর্কিত হয়েছে। বিএনপিও সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য কিন্তু সেইভাবে প্রচার প্রপাগান্ডা করেননি। 2024 নির্বাচন আমরা কিন্তু নির্বাচনে বিরোধী দলকে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেছি, কিন্তু আপনি এবার যারা নির্বাচন করেছেন তারা তো চেষ্টা তো দূরের কথা, তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু করেছে। ওই ধরেন নির্বাচনের সময় যে দলে আপনারা চেষ্টা করেছেন আর ইনারা একদম নিষিদ্ধ করে রেখেছে আপনাদের, কিন্তু বিষয়টা কনসিকুয়েন্সটা তো জনগণের জন্য সেম, জনগণের জন্য না, সেম হচ্ছে consequence জনগণের কেন সেম না? ধরেন জনগণের same জন্য এই কারণে আমি যদি বলি এই কারণে সেম যে ধরেন মানুষ ভোটাধিকার প্রয়োগ করার সময় তারা অপশন পায় না, এখন যেমন আওয়ামী লীগকে না, পায় না, না, তখন তারা মানুষ বিএনপি তো জামাতকে পায় না। আমি কাছে মানুষ তো বুঝতে পেরেছে যে কার আন্তরিকতা আছে সবাইকে অংশগ্রহণ করানোর জন্য, এটা মানুষ বুঝতে পেরেছে। আন্তরিকতা দিয়ে কি হবে? ভোটাধিকারটা তো হয় না, মানুষ তো বাছাই ভোট অধিকার এখন যদি মানুষ যদি এখন ধরেন বিএনপির সমর্থককারী যারা এনটি আওয়ামী লীগ ভোটার তারা তো ভোট কেন্দ্রে যাবে না। যেমন এবার অসাম্প্রদায়িক চেতনার মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাস করে অনেকে ভোট কেন্দ্রে যায় নাই, এবং এটা আমার কথা না, এটা জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট ছিল সেই সমস্ত জোটের নেতারা বলছেন সন্ধ্যাকালীন ভোট এবং সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি নাম বলতে পারি কারা বলেছেন, এবং পাতানো নির্বাচন। তা আমরা না খারাপ নির্বাচন করছি এই কারণে আমাদের বিরুদ্ধে আপনারা এত অভিযোগ উত্থাপন করেন, তা আপনারা তো একটা ভালো নির্বাচন করার জন্য এসেছেন, তা আপনাদের বিরুদ্ধে কেন সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত সরকার বলেন, কেন পাতানো নির্বাচন করেন, কেন মামা ভাগ্নের নির্বাচন, এটা তো আমরা বলি না। মানে আমাদের দেশে পরাজিত দল কখনোই কোনো নির্বাচনকে গ্রহণ করে নাই, সেটা কোনো আমলেই করে নাই। না, আমি আপনার বলি, আপনি আমাদের উপর দেখবেন আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে আমাদের দেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি, আমরা কিন্তু এই নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাই বলেছে। জানো নাই, আপনারা বলেছেন ইউনূসের সময় কোনো নির্বাচনে আপনারা অংশগ্রহণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেছি, আমরা বলছি ইনুস, কারণ ইনুস আমাদের কার্যক্রম নিষিদ্ধ করছে। তার আগেই আপনারা এই কথাটা বলেছেন না, তার আগে কিন্তু আমরা বলিনি। আপনি দেখেন, আপনি ব্যাক করেন, আপনার আমি তখনও প্রশ্ন করেছি মোহাম্মদ আরাফাতের ইনুস আগে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, সেই ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, কয়েকদিন পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, তখনও নির্বাচনের কোনো আওয়াজ ওঠেনি। কার্যক্রম নিষিদ্ধ করার পর আমরা বলছি আমাদের কার্যক্রম আগে প্রত্যাহার করতে হবে। আমরা বলেছি যে ইউনূসের অধীনে নির্বাচনে যাবো না, কিন্তু আমাদের মূল দাবি ছিল যে আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। এই যে আপনাদের উপর নিষেধাজ্ঞা হলো, আপনারা সেটিকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন না কেন? আদালত কি, যে আদালতে 84 জন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়, যে আদালতে মব সন্ত্রাস করে প্রধান বিচারপতি সহ অনেকগুলো বিচারপতিকে রিজাইন করতে বাধ্য করা হয়, সেই আদালত আওয়ামী লীগের, যে আদালত আসিফ নজরুলের কথা মতো চলে, সেই আদালতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে? প্রত্যাহার হোক না হোক, একটা রেকর্ড আপনারা চ্যালেঞ্জ করেছেন, সেটিতে অন্তত চ্যালেঞ্জ করলে তো ওই আদালত বলতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো ছেড়ে দিচ্ছে না, মামলা তো লড়ছেন, জামিনের আবেদন করছেন, আপিল করছেন তো আমরা করছি, তাহলে দ্বিমুখীটা কিন্তু তারপরে জামিন দিচ্ছে, আবার চেম্বার আদালতে যে জামিন বন্ধ করে দিচ্ছে, জামিন হচ্ছে, আবার আর একটা সোনারে দেখায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই আদালত তো। আবার অনেকের তো হচ্ছে, সেলিনা হায়াত আইভির জামিন হয়েছে, তার আগে শিরিন শারমিন চৌধুরী জামিন তো অনেকের হচ্ছেও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা চ্যালেঞ্জই কেন করলেন না আর কি আদালতে? আপনাদের উপর এত বড় একটা সিদ্ধান্ত আসলো, আপনারা কোনো প্রতিকার চাইলেন না আদালতের কাছে, আইনের আশ্রয় নিলেন? এই আদালত তো ভাই, আদালত তো ইউনূসের আদালত, আসিফ নজরুলের আদালত, যে আসিফ নজরুলের আইন মানে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন, সেই আদালতে তো আমি মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, যে আদালতে বঙ্গবন্ধু তনয়াকে সাজা দেওয়ার জন্য যে আদালত তৈরি করা হয় এবং রায় লিখে দেওয়া হয়, তো সেই সরকারের আদালতের কাছে বিচার চেয়ে কি হবে? সেদিন একজন জামায়াতের এমপি আমার অনুষ্ঠানে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে জামায়াতে ইসলামের নেতাদেরকে যখন যুদ্ধাপরাধীদের মামলা চলছিল তখনও তারা বুঝতেন আদালত, কিন্তু তারা তখনও আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আদালতে প্রত্যেকটি মামলা শেষ পর্যন্ত তারা মামলা লড়েছেন। মানে এই যুক্তিটা তো তারা দিতে পারছেন, আপনারা এই যুক্তিটা তো দিতে পারবেন না। যখন মানে আমার আইনজীবীকে যাইতে দিছে, আমার আইনজীবীকে কি পক্ষে দাঁড়াইতে দিছে? জামাতের আইনজীবী তো সেদিন কথা বলছে, যুদ্ধ অপরাধীদের যখন বিচার হয় তখন জামাতের আইনজীবীরা হিসেবে জেডাই খান পান্না দাঁড়াতে চেয়েছিলেন, মানে না, জেডাই খান পান্নাকে প্রথম দাঁড়াতে দেন নাই, প্রথম কিন্তু দাঁড়াতে দেন নাই।
হ্যাঁ, তো প্রথম পরে কেন দাঁড়াতে, যে যখন রায় হয়ে গেছে তারপর দাঁড়াইতে না না, দিচ্ছে। আরেকটা যেটা মামলা, এখানে গুম পান্নাকে, সংক্রান্ত একটা মামলায় তিনি হ্যাঁ, দাঁড়াতে চেয়েছিলেন, যে শেখ হাসিনা। যেটা পান্নাকে প্রথম কিন্তু দাঁড়াইতে দেয়নি, দাঁড়াইতে দেয়নি। পার্থক্যটা তো ওইখানে। কিন্তু তারপরে তো দাঁড়াতে দিল, তারপরে তো তাকে অ্যাকসেপ্ট করলো। কিন্তু জিরা খান পান্না বললেন যে তিনি আওয়ামী লীগের ভেতর থেকেই এত মানে সমালোচনা, এত বিতর্কের মুখে পড়ছেন, ফলে তিনি না, আমি বলছি স্যান্ডউইচ প্রথম, হয়ে তিনি আমি নিজেকে প্রত্যাহার আমি করে আপনার নিয়েছেন। বলছি জেডাই খান্না পান্নাকে তো প্রথম দাঁড়াতে দেয়নি, তো প্রথম পরে শুরু দিলেন, করতে তো দিল। পরে দিল তো আদালত। পরে তো রায় দেওয়ার পর দিলে তো আমরা ওইটার হবে না কি না, হবে ওটা না, তো এখন গুম তখন সংক্রান্ত কি একটা কারণে আলাদা দিল মামলা ছিল, আর একটা আলাদা আমি মামলা। আপনার তখন কি কারণে জেডাই খান পান্নাকে দিল, তখন কি কারণে দিল জেডাই খান পান্নাকে? তিনি আবেদন আমি করেছেন, এই তাকে বিষয়ে তার আবেদন গ্রহণ করেছেন। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। উনি একজন মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, উনি চেষ্টা করেছিলেন কিন্তু দেয় নাই কেন? আমার কথা কি, এই আদালত তো একতরফা আদালত, ক্যাঙ্গারু কোর্ট। এই আদালতে তো এই যে রায় হবে, রায় দেওয়ার জন্য এই আদালত তৈরি হয়েছে, অধ্যাদেশ করা হয়েছে। এটা তো আমি মনে করি যে এই 5ই আগস্ট তৈরি হয়েছেই তো আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে শেষ করার জন্য। আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশকে শেষ করার জন্য রাজনৈতিকভাবে। আপনি অর্থনৈতিক কথা বলতে পারেন, দুর্নীতির কথা, ঘুষ করতে পারেন, গুম খুনের কথা বলেন, কিন্তু রাজনৈতিকভাবে এটি একটা পরিবর্তন হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে, 71-এর প্রতিশোধ নেওয়া হয়েছে, অন্য কিছু না। এটা ক্ষমতার পরিবর্তন না, এটা 71-এর প্রতিশোধ নেওয়া হয়েছে। জি, আপনার বক্তব্য স্পষ্ট। আপনি দেশের মধ্যে এই অবস্থার কথা বলছেন, দেশের আদালতের কথা। এখন দেখা যাচ্ছে বিদেশের মাটিতেও, দুবাইতেও গ্রেপ্তার হলেন আপনাদের সময়ে আইজিপি, ওই সময় খুবই মানে একদমই আওয়ামী লীগের আইজিপি বেনজির, তিনি গ্রেপ্তার হলেন। এটি কি আওয়ামী লীগের জন্য একটা রেড সিগন্যাল? আচ্ছা, বেনজির পুলিশে ঢুকছে কি আওয়ামী লীগের সময়? কোন সময় পুলিশে ঢুকেছেন সেটা না না, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো, বেনজির পুলিশে ঢুকছে আওয়ামী লীগের সময় কিনা। কিন্তু আওয়ামী লীগের সময় র্যাবের প্রধান, না না না, পুলিশ সেটা প্রধান। এটা সে যে তার তার দক্ষতা, তার ইসের কারণে সে প্রমোশন পেয়ে র্যাবের দায়িত্ব নিত, কিন্তু বেনজির পুলিশে ঢুকছে কিন্তু আওয়ামী লীগের সময় না, তখন বিএনপি ক্ষমতায় ছিল, আচ্ছা। বা এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় ঢোকেনি। এখন আপনি বললেন আওয়ামী লীগের আইজি পুলিশের চাকরি করে প্রমোশন পাইছে, সিনিয়রিটি অনুযায়ী আইজি হয়েছে। বেনজিরকে কাউকে তো ওভারটেক করে আইজি বানায় নাই। মানে তিনি র্যাবের বঙ্গবন্ধু, প্রধান, তিনি পুলিশ প্রধান, গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তিনি পাচ্ছেন, আমি আপনি আওয়ামী লীগের আমি পক্ষে আপনার বলি, স্লোগানও দিচ্ছেন। আমি আপনার বেনজির সাহেবের আগে যিনি আইজি ছিলেন তিনিও কিন্তু র্যাবের ডিজি ছিলেন, এর আগে যিনি আইজি ছিলেন তিনিও র্যাবের ডিজি ছিলেন, ওইখান থেকেই আসছে। আচ্ছা, তো তাকে যখন এখন ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেপ্তার করতে পারে, মানে দুবাইতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও আশ্রয় নিয়েছেন বা বিভিন্ন দেশে আছেন, এটি কি আপনাদের জন্য একটা ভয়ের কারণ কিনা? যে কারণ ইন্টারপোলের তো অনেকেরই নাম আছে। না, আমরা মনে করি, দেখেন, এই সরকার তো চেষ্টা করবে এই আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করার জন্য, দেশের ভিতরে গ্রেপ্তার করছে, দেশের বাইরে গ্রেপ্তার করতে। তারা যখন বঙ্গবন্ধু তনয়াকে কোনো রকম ছাড় দেননি, মিথ্যে মামলা দিয়ে সর্বোচ্চ সাজা দিয়েছে, আজকে আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা আজকে জেলখানায় মানবতার জীবন যাপন করছে। প্রবীণ নেতাদের জেলখানায় হত্যা করা হয়েছে, আপনি জানেন, আগেও বলেছি। এই যে রমেশ সেন, আমাদের আপনার রমেশ সেন হাতকড়াপুরে 86 বছর বয়স, হাতকড়াপুরে লাশ হয়ে জেলখানা থেকে, নুরুল মসজিদ হুমায়ুন। আমি তো বললাম 150 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে জেলখানায় হত্যা করা হচ্ছে, বাইরে হত্যা করা হচ্ছে। তা আপনি বিদেশে যারা আছেন, হ্যাঁ, হয়তো তারা একটু সেপে আছে, আপনি যেটা বলছেন তাদের গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করতে চেষ্টা করতে পারে, কিন্তু এটা আন্তর্জাতিক আইন কি আছে এটা আমি বেশি ভালো জানিও না, এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না আপনাকে। জি, একটু মানে শেষের দিকে আসে। যারা ভারতে আশ্রিত আছেন তারা হয়তো অনেকে একটু নিরাপদ বোধ করছেন অন্যান্য জায়গার ক্ষেত্রে, যেমনটি বলছিলাম দুবাইয়ের ক্ষেত্রে ইন্টারপোল এর সহায়তায় দুবাই পুলিশ গ্রেপ্তার করছে। ভারতের একটু আচরণ নিয়ে কথা বলতে চাই। ভারত বাংলাদেশে প্রতিনিয়ত পোষিন করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন 4800 জনের উপরে পুষিন ইতোমধ্যে করে ফেলেছে বাংলাদেশে। মানে ভারতের এই আচরণকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, পুশ আউট চুক্তি কে করেছিলেন আপনি জানেন এটা? না, পুষিন আবার চুক্তি কি? পুষিন তো একটা মানে প্রক্রিয়া, চুক্তি আবার কোথা থেকে আসে? প্রক্রিয়া এই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন তখন তিনি এসে এই চুক্তিটা করেছিলেন। এটার তো কোনো চুক্তি আছে বলে দেখিনি কোথাও। হ্যাঁ, না, একটা এই ভারতও তো দাবি করছে করেছিলেন না। তখন।
খালেদা জিয়ার আমলেই পুশব্যাক শুরু হয়েছিল। এবং আমার জানার মতে হয়তো ভুল হইতে পারে, আমরা তখন চুক্তি শুনছি একটা পুশিনের কোনো চুক্তি। চুক্তি নাই, যেহেতু এটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটা ব্যাপার, মানবাধিকারের বিরুদ্ধে একটা ব্যাপার, এরকম কোনো চুক্তি তো নাই। মানে না ভারতে না আমাকে আমি এটা আমি রেফার করছে না। আমি 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 আমার জানার মতে আমি আপনি যখন তখন এই ধরনের কথা হচ্ছিল তখনও বলেছিলাম, দুঃখিত, যে এই পুশব্যাকের একটা আলোচনা বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এসেছিলেন তখন আলোচনা হয়েছে, এবং উনি দেশে ফেরার পরই পুশিং শুরু হয়েছে। না, এখন আমি সেদিন ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলছিলেন যে 5 বছর আগে মানে আওয়ামী লীগের সময়ই একটা লিস্ট দেওয়া হয়েছিল, 2800 জন বা এরকম একটা সংখ্যার কথা তিনি বলছিলেন, যে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, ফলে এখন এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছে পুশিন। আপনি ভারতের এই প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখেন? মানে যারা ভারতে আশ্রিত আছেন, হয়তো ভারত বিশেষ একটা ফেভার আছে আওয়ামী লীগের উপরে, কিন্তু ভারত বাংলাদেশের সাথে এমন আচরণ করছে, এটি আওয়ামী লীগ কিভাবে দেখে? না, আমি মনে করি ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ। ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা চাবো ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখবে, উভয়ের সাথে সুসম্পর্ক রাখবে, উভয় দেশের স্বার্থ রক্ষা করে চলবে। এই প্রক্রিয়াটাকে কি আপনারা সমর্থন করেন না সমালোচনা করেন? কোনটা? এই পুশিনটা পুশিং তো বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে। এখনো তো এই আমলেই হচ্ছে, বিএনপি আমলেই হচ্ছে, কিন্তু এটিকে হ্যাঁ, আপনারা সমর্থন না পুশিং সমালোচনা করেন, সেটাই প্রশ্ন করছি। আমি পুশিং তো বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। আমরা পুশিং এটাকে সমর্থন করি না, কিন্তু যদি কোনো অবৈধ লোক এ দেশে থাকে, ভারত যদি মনে করে যে এই অবৈধ লোক আছে, তারা বাংলাদেশে যদি ভারতের কোনো অবৈধ লোক থাকে বাংলাদেশ এই দেশে ফেরত পাঠাবে। আবার বাংলাদেশের কোনো অবৈধ লোক যদি ভারতে মনে তার করে, তো একটা প্রক্রিয়া আছে, মানে সেই প্রক্রিয়া তো বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় সেই প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়াটাকে আমি যতদূর জানি একটা আলোচনা হয়েছিল বা একটা স্মারক স্বাক্ষর হয়ে একটা হয়েছিল। প্রক্রিয়া তো থাকবেই, মানে অবৈধভাবে গেলে তো তাকে রেখে দেবে না, তাকে তো নিশ্চয়ই ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া। হ্যাঁ, সেটা হইতে পারে। জি, তাহলে মানে যদি আমি বলি, তাহলে পুশিনকে আপনারা সমালোচনাই করছেন ভারতের এই অবস্থানের। আমি তো বললাম যে যদি অবৈধভাবে কেউ থাকে, ভারত সরকার যদি তাকে দেয়, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তো অবৈধভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন চলে গেল সীমান্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ অবৈধভাবে আছে কিনা আমার জানা নেই। সীমান্ত অতিক্রম করে যারা গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত অতিক্রমে তাদের তো পাসপোর্ট থাকতে পারে, ভিসা থাকতে পারে। সীমান্ত পার হয়ে ভাবে তো পাসপোর্টের সিল লাগানোর সুযোগ নাই, এটা তো একটা এয়ারপোর্টে যাওয়া বা প্রক্রিয়া দিয়ে যাওয়া। সীমান্ত অতিক্রম করে পাসপোর্ট দিয়ে ভিসা থাকতে পারে তো তাদের, এবং তারা এখানে আসে কিনা এটা তো ভারত সরকার দেখতে। ভিসা থাকলেও তো হবে না, ভিসাতে একটা মানে পাসপোর্টে একটা সিল পড়তে হবে যখন অন্য দেশে যায়, ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিল পড়তে হবে। আপনি যারা বাংলাদেশের যারা ভারতে আছে, যারা বর্ডার দিয়ে আসছে, তাদের সিলের অবশ্যই পাসপোর্টের সিল আছে। জি, কিভাবে গেল তারা এই বিদেশে কিভাবে থাকবে, সেটাই তো প্রশ্ন, কিভাবে গেল সেটাই, কারণ অবৈধভাবে তো সীমান্ত অতিক্রম তাদেরকে করতে হয়েছে তখন। এবং আমরা শুনেছি কিভাবে কাদা মাটি পার হয়ে, মানে আপনাদের মুখ থেকে, অনেকের মুখ থেকে শুনেছি যে কিভাবে তাদেরকে আসলে না এই ধরনের কাহিনী আমি জানি না। জানেন না? কাদামাটি পারে কে ঢুকছে এটা জানি না। সম রেজাউল করিমের মুখে তার দেশ ছাড়ার রিজাল্ট সে বলতে পারে, আমি জানি না এটা। জি, মানে আপনাদের নেতাকর্মীদের কথাও যদি ফলো করেন তাহলে দেখবেন যে কত কষ্টে তারা সীমান্ত পাড়ি দিয়েছেন, এবং সেটি আসলে খুব সেই সময় বৈধ পথ অবলম্বন করার প্রক্রিয়া ছিল। তো যেভাবে ইনুস মব সন্ত্রাস শুরু করেছিল, যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীকে গুম খুন হত্যা, তাদের বাড়ি আগুন লুটপাট শুরু করছিল, সেক্ষেত্রে অনেকে জীবন বাঁচানোর জন্য প্রতিবেশী দেশে আশ্রয় নিতেই পারে। নিশ্চয়ই সেটাই হয়েছে, কিন্তু সেখানে তো একটা অবৈধভাবেই সেই সময় অনুপ্রবেশ হয়েছে। তো তাদের ক্ষেত্রেও আসলে ভারতের অবস্থানটা কি, সে বিষয়ে আপনাদের কাছে কোনো স্পষ্ট বার্তা আছে কিনা দেশটির পক্ষ থেকে? না, ভারতের কি বার্তা, এটা তো আমার কাছে ব্যক্তিগত কোনো বার্তা আমার কাছে নাই। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের দেখা যাক, প্রতিষ্ঠা বার্ষিকী আমি একটু বলতে চাই যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি কথা তুলছেন, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিলেন। পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ হিসাবে সেদিন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন জনাব শামসুল হক সাহেব, এবং বঙ্গবন্ধু তখন জেলখানায়, বঙ্গবন্ধু ছিলেন 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধাপে ধাপে কাজ করেছেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সর্বোপরি শ্রদ্ধা জানাই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, সেই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 1975 সালের 15 আগস্ট ঘাতকের বুলেটে শাহাদত বরণ করেছেন, এবং বঙ্গবন্ধু যখন জেলখানায় থাকতেন তার অনুপস্থিতিতে যিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর কাছ থেকে নির্দেশনা নিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন সেই দুঃসময়, মহিষী নারী বেগম মুজিব সহ তার পরিবারের যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে, এবং এই আওয়ামী লীগকে সুসংগঠিত করে আওয়ামী লীগের নেতৃত্বে যখন যুদ্ধ হয় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে জাতীয় চার নেতা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে 3রা নভেম্বর 1975 সালে হত্যা করেছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জি। আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু ধন্যবাদ দিতে দিতে আরেকটা প্রশ্ন একটু করে ফেলি, যে আপনি শেখ হাসিনার নেতৃত্বের কথা বলছেন, শেখ হাসিনা কেমন আছেন? মানে এর আগেও আপনাকে এই প্রশ্ন করেছি, এখন আপডেট একটু জানতে চাই যে তাকে আমরা দেখতে পাই না, কখনো কখনো তার কথা শোনা যায়, তিনি কেমন আছেন, তার শারীরিক মানসিক অবস্থা কেমন? আমিও আপনার দেখতে পাই নাই, আমি কথা হয়, আমি যতদূর আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং তিনি ভালো আছেন। তিনি কবে দেখা দিবেন বা তাকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? তিনি বাংলাদেশে যখন যাবে তখনই আমাদের সাথে বাংলাদেশে দেখা হবে।